আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা আলোচনা করব নিউবর্ন এক্সামিনেশন নিয়ে। আসলে যেহেতু এটা একটা এক্সামিনেশন, আমাদের পেডিয়াট্রিক্স এর পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। বিশেষ করে শর্ট কেসেই নিউবর্ন এক্সামিনেশন আসে, এবং আর আমরা যারা ফেজে তে থাকি তাদের ব্লক ফাইনালে শর্ট কেস এবং লং কেসে আমাদের নিউবর্ন এক্সামিনেশন সম্পর্কে জানতে হবে। এছাড়াও একজন পেডিয়াট্রিশিয়ান হিসেবে আমাদের সবারই নিউবর্ন এক্সামিনেশনে যে বেসিক্স পয়েন্ট গুলা, সে পয়েন্ট গুলা সম্পর্কে জানতে হবে। যেহেতু এটা একটা অনলাইন ক্লাস এবং এখানে আসলে আমার কাছে লাইভ ডেমনস্ট্রেট করার মতো ডামি নেই। এ কারণে যতটুকু অনলাইনে বোঝানো সম্ভব বা আপনাদের যদি কারো কোনো কোয়ারি বা কনফিউশন থাকে, সেই বিষয়গুলো যেন আমরা ক্লিয়ার করতে পারি, বিশেষ করে যারা পরীক্ষার্থী আছেন, সেই জন্যই আমাদের আজকের এই সেশনটা করা। আহ তাহলে নিউবর্ন এক্সামিনেশনে আসলে পরীক্ষায় কি আসে? আমাদের তো মেইন উদ্দেশ্য পরীক্ষায় আমরা একটা শর্ট কেস কিভাবে নিউবর্ন এক্সামিনেশন করতে পারি। সাধারণত পেডিয়াট্রিক্স এর নিউনাটোলজি ছাড়া অন্যান্য সাবজেক্টে শর্ট কেস হিসেবেই নিউবর্ন এক্সামিনেশন আসে, লং কেসে সাধারণত নিউবর্ন আসে না। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, নিউবর্ন এক্সামিনেশন হিসেবেই আসে, নিউবর্নের কোনো সিস্টেমিক এক্সামিনেশন সাধারণত কোনো পরীক্ষায় দেওয়া হয় না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু নিউনাটোলজি বা নিউবর্ন খুব সেন্সিটিভ একটা বিষয়, এ কারণে সিক নিউবর্ন কখনোই পরীক্ষায় দেওয়া হয় না। তাহলে পরীক্ষায় আমাদের প্রশ্ন কি থাকে, যে এক্সামিন দ্য নিউবর্ন, এবং এই নিউবর্ন এক্সামিনেশনটা করার আগে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমরা আসলে কি বের করতে চাচ্ছি। যেহেতু আমাদের পরীক্ষায় কখনোই নর্মাল নিউবর্ন দেওয়া হবে না, এক্সেপ্ট খুব রেয়ার কন্ডিশন যে নিউবর্ন এক্সামিনেশন দিতে চাচ্ছে কিন্তু ওরকম পজিটিভ ফাইন্ডিংস এর পেশেন্ট পাওয়া যাচ্ছে না, এছাড়া নর্মাল নিউবর্ন পরীক্ষায় দিবে না। তাহলে পরীক্ষায় যে নিউবর্ন গুলা দিবে তাদের কি ফাইন্ডিংস থাকতে পারে, বা যেই ফাইন্ডিংস গুলা মাথায় রেখে আমরা পরীক্ষায় আগাবো। সাধারণত নিউবর্নের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট এবং কমন পজিটিভ ফাইন্ডিং হচ্ছে নিউনাটাল জন্ডিস। জন্ডিসের একটা বাচ্চা, কারণ দেখা যায় আমাদের পোস্টনাটাল ওয়ার্ড গুলাতে এরকম একটা স্টেবল নিউবর্ন উইথ জন্ডিস, এরকম বাচ্চা খুব অ্যাভেলেবেল থাকে। এ কারণে নিউবর্ন এক্সামিনেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট কেস বলে আমরা বলবো যে নিউবর্ন উইথ জন্ডিস, মোস্ট প্রবাবলি ফিজিওলজিক্যাল জন্ডিস, আদারওয়াইজ হেলদি নিউবর্ন। এছাড়া কি থাকতে পারে? এছাড়া কিছু মাইনর কনজেনিটাল অ্যানোমেলি বা বার্থ ডিফেক্ট, মানে যেই বার্থ ডিফেক্ট গুলার জন্য বাচ্চার অ্যাডমিশন লাগছে না বা এই মুহূর্তে বাচ্চাটা কোনো ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে নাই, সেরকম কিছু মাইনর বার্থ ডিফেক্ট। সে বার্থ ডিফেক্ট গুলো কি হতে পারে? এটা হতে পারে একটা ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট, অনেক সময় খুব ছোট ওমফ্যালোসিল আম্বিলিকাল হার্নিয়া ভর্তি লেগে, একটা ক্লিনোডাক্টাইলি, পলিডাক্টাইলি, অথবা একটা বাচ্চার অ্যান্টিনাটালি ডায়াগনোজ হাইড্রোনেফ্রোসিস ছিল, পোস্টনাটালিও তার পালপেবল বা প্যালোটেবল কিডনি পাওয়া যাচ্ছে, আদারওয়াইজ বাচ্চা হেলদি, ইভালুয়েশন চলছে। অথবা একটা বাচ্চা অ্যান্টিনাটাল ডায়াগনোজ কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল, পোস্টনাটালি হয়তো তার আমরা কোনো মারমার পেয়েছি কিন্তু বাচ্চা আদারওয়াইজ স্টেবল, তাকে ভর্তি লাগছে না। তো এই ধরনের কিছু মাইনর কনজেনিটাল অ্যাডমিটি। আর কি থাকতে পারে? বার্থ ইনজুরি। বার্থ ইনজুরির জন্য মোস্ট কমন কি? ক্যাপুট সাকসিডিনাম এবং সেফাল হেমাটোমা। যদিও ক্যাপুটটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল বিষয়, এটা বার্থ ডিফেক্টের মধ্যে পড়ে না, কিন্তু আমরা যখন এক্সামিনেশন করব আমরা অবশ্যই হেড এক্সামিনেশনে দেখবো তার কোনো ক্যাপুট বা কেফাল হেমাটোমা আছে কিনা। এছাড়া কি থাকতে পারে? যে তার কোনো ক্ল্যাভিকল ফ্র্যাকচার আছে কিনা, আর্বস পালসি আছে কিনা। এগুলো খুব কমন বার্থ ইনজুরি। এছাড়া অনেক সময় দেখা যায় ব্রিচ প্রেজেন্টেশন, ফেস প্রেজেন্টেশন থাকলে ফেসটা হয়তো ব্রুইজ থাকে, এরকম কিছু অ্যানোমেলি থাকতে পারে। এছাড়া হয়তো কিছু সিন্ড্রোমিক বাচ্চা, যেমন ডাউন সিন্ড্রোমের বাচ্চা, ডেলিভারির পরে দেখা গেল যে বাচ্চা আদারওয়াইজ হেলদি কিন্তু তার ডাউন সিন্ড্রোমের কিছু ফিচার পাওয়া গিয়েছে, এরকম কিছু স্টেবল বাচ্চা। এছাড়াও কিছু পেশেন্ট আছে যারা হয়তো একদম ইমিডিয়েট আফটার ডেলিভারি না, কিন্তু নিউনাটাল এজ পিরিয়ডের মধ্যেই আছে, কিন্তু স্টেবল। এরকম কি ফাইন্ডিং আছে? হয়তো তার একটা থাইরোগোসাল সিস্ট আছে, অথবা একটা সিস্টিক হাইগ্লোমা আছে, অথবা একটা স্পাইনা বাইফিডা
যে অকালটা আছে, যেখানে তার ইনট্যাক্ট কাভারিংটা আছে, তাহলে এরকম কিছু কনজেনিটাল অ্যানোমালি বা বার্থ ডিফেক্ট বা বার্থ ইনজুরি যেগুলোতে যেটা স্টেবল আছে এবং তাকে আহ, আমরা পরীক্ষায় দিতে পারি, সাধারণত এরকম কেসগুলোই আমাদের আছে। এছাড়া প্রিটার্ম নিউবর্ন, এটা প্রিম্যাচুরিটির কিছু ফিচার নিয়ে থাকতে পারে। ইনফেন্ট অফ ডায়াবেটিক মাদার, তার কিছু ফিচার থাকতে পারে। আর ব্যালাড স্কোরিং সাধারণত ফেজ এ বা এফসিপিএস বা জেনারেল পিডিয়াট্রিক্স এ দেওয়া হয় না। আর আছে এক্সামিনেশন অফ দ্য প্রিমিটিভ রিফ্লেক্সেস। তাহলে আমরা যদি একটু দেখি, তা কমন কেস গুলা কি, একটা হচ্ছে নিউবর্ন উইথ জন্ডিস, ক্যাপুট সক্সিডিমা অর কেফাল হেমাটোমা, মোস্ট কমনলি আর্স পালসি, একটা মেনিঙ্গোমাইলোসিস বা কনজেনিটাল অ্যানোমালি, প্রিটার্ম বেবি। এখানে প্রশ্ন কি, আমরা এক্সামিন করব নিউবর্ন কে, আমাদেরকে পজিটিভ ফাইন্ডিং গুলা দেখতে হবে, কি ইনভেস্টিগেশন করব, কি ট্রিটমেন্ট, কি কমপ্লিকেশন, এ ধরনের প্রশ্নই আমাদের আসবে। এখন নিউবর্ন এক্সামিনেশনটা আসলে কি? নিউবর্ন এক্সামিনেশনটা কিন্তু জেনারেল এক্সামিনেশন না, ওটা একটা মডিফাইড জেনারেল এক্সামিনেশন। সাধারণত জেনারেল এক্সামিনেশনে আমরা হার্ট লাং অস্কালটেট করি না, কিন্তু নিউবর্ন এক্সামিনেশনে এটাকে আসলে আমরা মডিফাইড জেনারেল এক্সামিনেশন কেন বলি? আমরা ওভারঅল হেড টু টো একটা অ্যাসেসমেন্ট করি, যেখানে আমাদের হার্ট লাং অস্কালটেশনটাও ইনভলভ থাকে, কিছু প্রিমিটিভ রিফ্লেক্স আমরা দেখি, এবং এর মাধ্যমে আমরা কিছু মেজর ইমিডিয়েটলি আফটার বার্থ বাট তার কোনো কোন অ্যাবনর্মালিটি আছে কিনা ওর জন্য আমরা ইউনিভার্সাল স্ক্রিনিং হিসেবে নিউবর্ন এক্সামিনেশনটা করে থাকি। তাহলে সব এক্সামিনেশনের মতোই নিউবর্ন এক্সামিনেশনের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিটিংস এবং প্রপার ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল মেজার। নিউবর্ন এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের এক্সামিনেশনের এটা একটা পজিটিভ দিক, এবং এটা যদি মনে না রাখতে পারি এটা একটা নেগেটিভ দিক। পজিটিভ দিকটা কি, নিউবর্ন এক্সামিনেশনে আমরা এক্সামিনেশন প্রসিডিউরের থেকেও বাচ্চাটা আমরা কিভাবে হ্যান্ডেল করছি সেটা মোর ইম্পর্টেন্ট। আমরা অনেক ক্ষেত্রে প্রসিডিউর স্কিপ করে ফাইন্ডিংস বের করার জন্য আমরা আমাদের সুবিধা মতো মডিফাইড ওয়েতে আমরা প্রসিড করতে পারি। যেমন আমরা কি করি, যে আমরা এখানে অস্কালটেশনটা আগে করে ফেলি কেন, যে আমরা বাচ্চাকে ধরে ডিস্টার্ব করার আগে, বাচ্চাটা মানে কান্দাকাটি করার আগে যেন আমরা তার ভাইটালস গুলো দেখে ফেলতে পারি, হার্ট লাং অস্কালটেশন করে ফেলতে পারি। এবং যে কোনো সময় যদি বাচ্চা খুব কান্নাকাটি করে, আমরা বাচ্চাটাকে আমরা সুদ করার চেষ্টা করব, তাকে আমরা বলবো যে আই ওয়ান্ট টু কাম দ্য চাইল্ড বাই পুটিং ইনটু দ্য মাদার্স ল্যাপ, এই ধরনের কিছু কথাবার্তা আমরা বলবো। বাচ্চা কান্না করেই যাচ্ছে, তখন আমাদের পরীক্ষার একটা স্ট্রেস থাকে, টাইমের মধ্যে শেষ করতে হবে, এরকম একটা টেনশন থাকে। এই টেনশনের স্ট্রেসে যেন আমরা বাচ্চাটাকে একটা ডামি হিসেবে হ্যান্ডেল না করি। আমরা কিভাবে বাচ্চাটা হ্যান্ডেল করছি এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আমরা এখানে প্রপার হ্যান্ড ওয়াশিং এবং হেক্সিসল রাব করেছি কিনা এবং বলেছি কিনা, এইগুলাও নিউবর্ন এক্সামিনেশন থাকলে পরীক্ষায় যে পয়েন্ট গুলা থাকে না মার্কিং এ, সেই মার্কিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সব পরীক্ষার মতোই এখানে আমরা গ্রিটিংস করব, আমাদের পারমিশন নিতে হবে, এবং অবশ্যই আমরা বলবো যে আই হ্যাভ অলরেডি ওয়াশড মাই হ্যান্ডস, নাও আই নিড হেক্সিসল রাব, এবং আমরা হেক্সিসল রাব করে নিব যদি হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা না থাকে। গ্লাভস পরবো কিনা, সাধারণত আইডিয়া হচ্ছে গ্লাভস পরে করা, কিন্তু পরীক্ষায় আমরা গ্লাভস পরে করি না, কারণ গ্লাভস, আমি গ্লাভস না পরে যদি আমি প্রপারলি হ্যান্ড ওয়াশ করে হেক্সল রাব দিয়ে নিউবর্ন এক্সামিনেশন করি সেটা একসেপ্টেবল। তাহলে আমরা যদি গ্লাভস থাকে আমরা গ্লাভস পরতে পারি, আদারওয়াইজ একটা নর্মাল নিউবর্নের ক্ষেত্রে গ্লাভস পরার প্রয়োজন নাই, প্রপার হেক্সিসল রাব দিলেই হবে। কিন্তু যদি বাচ্চার কোনো সার্জিক্যাল ইস্যু থাকে, হয়তো তার একটা ওম ফ্যালোসিস আছে অথবা তার একটা ওপেন স্পাইনা বাইফিডা আছে, সেক্ষেত্রে ওই লোকাল এক্সামিনেশন করার জন্য অবশ্যই আমাদেরকে গ্লাভস পরতে হবে, অথবা আমি গ্লাভস পরতে চাই এ কথা বলতে হবে। এখন আসি আমাদের ইনস্ট্রুমেন্ট কি লাগবে। নিউবর্ন এক্সামিনেশনের ক্ষেত্রে খুবই বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের লাগে। একটা লাগবে কি, আমাদের একটা মেজারিং টেপ লাগবে, যেটা আমরা সবসময় সাথে রাখি। আমাদের একটা স্টেথোস্কোপ ইউজুয়ালি পরীক্ষা বলের ক্ষেত্রে এনআইসিউ তে যদি থাকে, তার স্টেথোস্কোপ প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা দেওয়া থাকে, তাহলে আমাদের স্টেথোস্কোপ আমাদেরটা ইউজ না করলেও চলে, কিন্তু আমরা রাখবো। আমরা একটা টর্চ রাখবো এবং হ্যামার রাখবো।
এখন টর্চের ব্যাপারে একটা বিষয় আছে, হ্যাঁ, আমরা কি ধরনের টর্চ ইউজ করব। টর্চের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আমরা এমন খুব হাই মানে পাওয়ারের লাইট, যেটা বাচ্চা, শুধু নিউবর্নের জন্য না, যে কোনো বাচ্চার জন্যই খুবই ইরিটেটিং হবে, সে ধরনের টর্চ আমরা ইউজ করব না। আমরা ট্রিপল যে বাল্বের যে টর্চ গুলো ইউজ করবে, এবং আইডিয়াল লাইট হচ্ছে ইউলো লাইটের টর্চ ইউজ করা। এবং নিউবর্নে আমরা যখন টর্চ দিয়ে দেখবো, বিশেষ করে চোখ দেখার সময় অনেকে বলে যে আমরা টিস্যু পেপার বা পাতলা কাপড় দিয়ে ওটা মানে পেঁচায় রাখবো। এটা খুব জরুরি না, যদি আমরা ইউলো লাইটের খুব লো পাওয়ারের সুদিং টর্চ গুলো ইউজ করি তাহলে ওইটাও একসেপ্টেবল আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা পারমিশন পারমিশন নিতে হবে, যে স্যার আই ওয়ান্ট টু টেক পারমিশন ফ্রম দ্য মাদার। যদি মা ওখানে থাকে, ওখানে আমার বলতে হবে যে মা, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারিয়া, আমি আপনার বাচ্চাকে একটু পরীক্ষা করব, এতে বাচ্চার কোনো ক্ষতি হবে না। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যে নিউবর্নের ক্ষেত্রে কিছু সাপোর্ট থাকে। হয়তো কোনো একটা বাচ্চা একটা ক্যানুলা করা আছে, তার একটা এনজি টিউব দেওয়া আছে, একটা আম্বিলিকাল ক্যাথেটার আছে, তার হাতের সাথে একটা পালস অক্সিমিটার দেওয়া আছে। সে যদি অক্সিজেন পেয়ে থাকে, তাই সে কতটুকু অক্সিজেন পাচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই তার চারপাশে যে সাপোর্টিং গুলা, সেই সাপোর্টিং গুলা দেখতে হবে। এবং এক্সপোজার এক্সপোজারের ক্ষেত্রে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে যে বাচ্চা কোথায় আছে তার উপরে নির্ভর করবে এক্সপোজারটা। যদি এনআইসিউর ভিতরে বাচ্চা ওয়ার্মারের আন্ডারে থাকে, তাহলে আমরা বাচ্চাকে ফুল এক্সপোজ করতে পারি। ফুল এক্সপোজ বলতে কি, যে আমরা তার যদি গায়ে জামা কাপড় থাকে সেটা আমরা সরিয়ে নিব, ডায়পারটা খুলে জেনিটালিয়া এরিয়াটা আমরা এক্সপোজ করে নিব। এবং বাচ্চার যদি কোনো নেস্টিং থাকে, নেস্টিং মানে কি, আমরা বাচ্চাকে অনেক সময় মাথার নিচে আমরা কাপড় পেঁচায় একটা বালিশের মতো করে দেই, এবং চারপাশে আমরা একটা কম্বল বা কাপড় আমরা পেঁচায় রাখি, যেন বাচ্চাটা ঠিক মতো পজিশনিং এ থাকে। কারণ এই নেস্টিং গুলো আমাদেরকে রিমুভ করে নিতে হবে। কিন্তু যদি পরীক্ষার হলে যেখানে ওয়ার্মারের ব্যবস্থা নেই, ওখানে যদি বাচ্চা থাকে, আমরা অবশ্যই বাচ্চাকে পুরোপুরি সব কাপড় সরিয়ে ফেলবো না। আমাদের এক্সামিনেশনের জন্য যতটুকু লাগে, আমাদের কতটুকু লাগবে, আমাদের চেস্টটা ওপেন করা লাগবে। আমরা চেস্টটুকু ওপেন করব, এবং আমি বলে নিব যে স্যার, আই ওয়ান্ট টু এক্সপোজ দ্য বেবি for better visualization, but as the baby is not under the radiant warmer, I am exposing as much as possible, or as I need. যদি এনআইসিইউ তে থাকে, ওয়ার্মারের সাথে নিচে থাকে, আমি বলবো যে স্যার, আই ওয়ান্ট টু এক্সপোজ দ্য বেবি, as the baby is under radiant warmer, I am removing all the cloths. কিন্তু যদি বাচ্চা ওয়ার্মারের নিচে না থাকে, পরীক্ষার হলে থাকে, তাকে আমরা আহ, তার বলে নিব যে যেহেতু বাচ্চাটা ওয়ার্মারের নিচে নেই, হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য আমরা বাচ্চাটাকে পুরোপুরি নেস্টিং আমরা সরাবো না। তিনি একটু প্রশ্ন করতে চাচ্ছিলেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যে কোনো সময় মাঝখানে করতে পারেন। একজন হ্যান্ড রেজ করলো, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। তাহলে আমরা প্রাইমারি পয়েন্ট গুলোর মধ্যে আমাদের কি ছিল, সব পরীক্ষার মতোই আমরা গ্রিটিংস, ইন্ট্রোডাকশন এবং পারমিশন টেকিং, আমরা বাচ্চার এক্সপোজার করব এবং তার সাপোর্ট আমরা দেখব। এরপরে আমরা এক্সামিনেশন শুরু করব ফ্রম হেড টু টো। প্রথমে আমরা দেখলাম যে একটা বাচ্চা যখন নিউবর্ন, আমরা পুরোপুরি এক্সপোজ করে নিলাম এবং তাকে আমরা তার চারপাশে সাপোর্ট গুলো দেখে নিলাম। ইন দ্য মিন টাইম কিছু জেনারেল পয়েন্ট আমাদেরকে দেখে নিতে হবে, যেগুলো আমরা কেস প্রেজেন্ট করার সময় আমাদের লাগবে। একটা কি, বাচ্চার পোস্টারটা কি। পোস্টারটা কেন ইম্পর্টেন্ট, যে বাচ্চা ল্যাথার্জি কিনা, নর্মালি একটা অ্যাক্টিভ হেলদি নিউবর্ন কিছুটা ফ্লেক্স পোস্টারে থাকে, তার অ্যাক্টিভ মুভমেন্ট থাকে, তার অবভিয়াস কোনো ভিজিবল অ্যানোমেলি থাকলে সেটা আমরা প্রথমেই দেখে নিব। এবং অ্যাপারেন্টলি টার্ম অথবা প্রিটার্ম, এটা যদি আমরা বাচ্চা দেখে বুঝতে পারি, বড় বাচ্চা হলে তো বুঝাই যায়, কিন্তু যদি আমাদের কোনো কনফিউশন থাকে, অ্যাপারেন্টলি টার্ম বা প্রিটার্ম, এই কথাটা আমাদের বলার প্রয়োজন নেই। এবং বিশেষ করে ইনফেন্ট অফ ডায়াবেটিক মাদার, তারা এলজিএ যদি দেখে মনে হয়, আমরা অ্যাপারেন্টলি লার্জ বেবি বলতে পারবো। এবং যদি ছোট বাচ্চা থাকে, অ্যাপারেন্টলি লো বার্থ রেট বলতে পারবো। আর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোনো ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা। নিউবর্নের ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস কি, তার নাজাল ফ্লেয়ারিং থাকতে পারে, গ্রান্টিং থাকতে পারে, চেস্ট ইনড্রয়িং থাকতে পারে, সুপ্রাস্টার্নাল এবং ইনফ্রাস্টার্নাল তার রিসেশন থাকতে পারে। এরপরে আমাদেরকে দেখতে হবে বাচ্চার কালার। এইটুকু অংশে আমরা বাচ্চাটাকে এক্সপোজ করে নিলাম এবং
আচ্ছা, বাচ্চাটাকে এক্সপোজ করে নিলাম এবং আমি তার হেড টু টো আমি এক্সামিনেশন করে যাচ্ছি। আমি তার কালার দেখলাম, তার স্কিন দেখবো, তার স্কিনে তার কোনো অবভিয়াস র্যাশ আছে কিনা। অনেক সময় কিছু বাচ্চার পিলিং থাকে, মেকুনিয়াম স্টেইন আম্বিলিকাস থাকে, বা বডি মেকুনিয়াম স্টেইন একটা কালার থাকে, এইগুলো আমরা দেখে নিব। সাপোর্ট এবং ইকুইপমেন্টের কথা আমরা অলরেডি বলে ফেলছি। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, বিশেষ করে এনআইসিইউ তে ভিতরে রেডিয়েন্ট ফার্মারে থাকলে আমরা দেখবো যে কোনো বাচ্চা যদি কালচার পজিটিভ থাকে, কালচার পজিটিভ যদি থাকে তাহলে তার ওই বেডের কাছে কালচার পজিটিভ একটা কাগজ লাগানো থাকে, যদি দেওয়া থাকে আমরা অবশ্যই সেটা দেখবো, মাথায় রাখবো এবং বলার সময় আমরা বলবো। এখন পর্যন্ত আমরা বাচ্চাকে কোনো হ্যান্ডেল করছি না, শুধুমাত্র আমরা ইন্সপেকশনই করলাম। ইন্সপেকশন করার পরে আমরা বাচ্চাকে টাচ করার আগে আমরা তার রেসপিরেটরি রেট এবং হার্ট রেট দেখে নিব। কেন আমরা বাচ্চাকে টাচ করার আগে রেসপিরেটরি রেট এবং হার্ট রেট দেখে নিচ্ছি? কারণ এই বাচ্চাটাকে যদি আমরা একবার টাচ করি, বাচ্চা কান্নাকাটি শুরু করলে আমরা প্রপারলি তার হার্ট রেট রেসপিরেটরি রেটটা মেজার করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা বাচ্চাকে আমরা রেসপিরেটরি রেটটা কাউন্ট করার জন্য চেস্ট এক্সপোজ থাকবে। আমি আমার যে নার্স আছে বা স্যারকে আমি বলবো যে নার্স প্লিজ শো মি দ্য ওয়াচ, অর আই নিড ওয়াচ ফর কাউন্টিং দ্য টাইম। এবং এখানে আমরা পুরো 1 মিনিট নিউবর্নের রেসপিরেটরি রেট মেজার করার নিয়ম হচ্ছে পুরো 1 মিনিট, কিন্তু আমরা বলতে পারবো যে ফর টাইম কনস্ট্যান্ট আই এম কাউন্টিং ফর 15 সেকেন্ড। অ্যাটলিস্ট 15 to 30 সেকেন্ড মেজার করতে হবে। যদি পরীক্ষায় আমার নিউবর্ন এক্সামিনেশন থাকে আমরা 15 সেকেন্ড করব এবং সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। এখন একটা মজার বিষয় হচ্ছে যেটা আমরা মানে পরীক্ষার আগে এভাবে প্র্যাকটিস করে গিয়েছিলাম, যে পরীক্ষার সময় 15 সেকেন্ডে যে যদি আমি তার 10টা রেসপিরেটরি ব্রেথ পাই, সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যে 40 আসে, এই জিনিসটা পরীক্ষায় মাথায় আসে না এবং এটা ফ্যাক্ট। হ্যাঁ, এ কারণে আমরা নর্মাল নিউবর্নের রেসপিরেটরি রেট কত, 30 to 60 ব্রেথ পার মিনিট অথবা 40 to 60 ব্রেথ পার মিনিট, আমরা একটু মাথায় রেখে অ্যারাউন্ড 40 to 48 বা 44 48 এরকম একটা কাউন্ট আসতে পারে। একবার এরকম এক মজার হয়েছিল যে একজন বলেছে যে তার রেসপিরেটরি রেট হচ্ছে 50। তখন স্যার ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কতক্ষণ কাউন্ট করেছেন? স্যার আমি 15 সেকেন্ড কাউন্ট করেছি। তো আপনি 15 সেকেন্ড কাউন্ট করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে আপনি 50 কিভাবে পেলেন? মানে 4 দিয়ে মাল্টিপ্লাই করে তো 50 কখনো আসার কথা না। তাহলে আমরা একটু মাথায় রাখবো যে 44 48 এরকম একটা কাউন্ট আমাদেরকে বলতে হবে যদি রেসপিরেটরি রেট নর্মাল থাকে। এই ক্ষেত্রে স্যার যদি বলে যে আপনি কেন পুরো 1 মিনিট মেজার করলেন না, কারণ স্যার টাইম কনস্ট্যান্ট। কিন্তু কেন নিউবর্নে পুরো 1 মিনিট মেজার করতে হয়? কারণ নিউবর্নে পিরিয়ডিক ব্রিদিং থাকে, কিছু সময় তারা একটা রেসপিরেটরি রেটটা বেশি থাকে এবং কখনো কখনো নিউবর্নের দেখা যায় একটু রেসপিরেটরি পজ আছে। এই কারণে আমরা 10 15 সেকেন্ড হিসাব করে আসলে অ্যাকুরেট মেজারমেন্টটা পাই না। যদি বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে তাহলে অবশ্যই 1 মিনিট আমাদেরকে মেজার করতে হবে। এরপরে আমরা ইস, হার্ট রেট কাউন্ট করব। হার্ট রেট কাউন্ট করার জন্য আমাদেরকে তার আগে ও কি তোমার করতে সাথে হবে? খেলবে না? আমাদেরকে অ্যাপেক্স বিটটা লোকেট করে নিতে হবে। তাহলে আমরা অ্যাপেক্স বিটটা কিভাবে লোকেট করব? অ্যাপেক্স বিটটা আমরা কিভাবে লোকেট করব? একই রকম যে আমরা আমাদের হাতে আমরা বড় বাচ্চাদের বড়দের যেভাবে করি যে পুরো পামে সারছে, আমরা এই যে চেস্টের এখানে আমরা পাম দিয়ে এইভাবে করে যে অ্যারাউন্ড কোথায় থাকে, আমরা পাম এখানে চেস্টে আমরা লেফট সাইডে আমরা এভাবে হাতটা রাখবো এবং আমরা যেইখানে অ্যাপেক্সটা ফিল করছি সেখানে আমি আঙ্গুলটা টেনে নিয়ে আসবো এবং এই জায়গাটা আমরা অস্কালটেট করব। স্টেথোস্কোপ বসিয়ে আমরা অস্কালটেট করব। এখানে আমরা কতক্ষণ কাউন্ট করব? হার্ট রেটের ক্ষেত্রে আমরা 10 সেকেন্ড কাউন্ট করতে পারি বা 6 সেকেন্ড কাউন্ট করতে পারি। যদি 10 সেকেন্ড কাউন্ট করি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করব এবং লোকেশন অফ দ্য অ্যাপেক্স বিট আমরা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে আমরা মেজার করে নিব। এরপরে আমরা অস্কালটেশনে চলে যাব। তাহলে আমরা ইন্সপেকশনের পরে রেসপিরেটরি রেট দেখলাম, হার্ট রেট দেখবা এবং আমরা কি করব? অস্কালটেশন করব।
অস্কালটেশন আমরা কি করব? হার্ট অস্কালটেশন করব এবং লাংস অস্কালটেশন করব। নিউবর্নে আমরা হার্ট অস্কালটেশন করব কোথায়? আমাদের যে চারটা কার্ডিয়াক এরিয়া আছে, অ্যাপেক্স, লেফট স্টার্নাল এজ, পালমোনারি এরিয়া এবং অ্যাওর্টিক এরিয়া। আর আমরা লাংস অস্কালটেট করব কোথায়? সামনে অ্যারাউন্ড আমরা দুইটা বা তিনটা স্পেস, এক্সিলাতে একটা বা দুইটা, এবং ব্যাক অস্কালটেট আমরা সামনে থাকা অবস্থায় করব না, পরে যখন আমরা আহ, বাচ্চার পুরো এক্সামিনেশন শেষ হবে তখন আমরা পিছনের ব্যাক অস্কালটেট করতে পারি। এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা বাচ্চাকে খুব বেশি হ্যান্ডেল করব না। তাহলে আমরা অস্কালটেট করলাম কি? আমরা চারটা কার্ডিয়াক এরিয়া অস্কালটেট করলাম, লাংস অস্কালটেট করলাম, এবং বাউল সাউন্ড আমরা দেখে নিব। বাউল সাউন্ড আমরা কোথায় দেখি? জাস্ট ল্যাটারাল টু দ্য আম্বিলিকাস, আম্বিলিকাসে জাস্ট রাইট ল্যাটারাল টু আম্বিলিকাস। তাহলে আমরা তিনটা অস্কালটেশন করে নিলাম। কেন আমরা অস্কালটেশন আগে করছি? যে বাচ্চাটা কাম থাকা অবস্থায় আমরা অস্কালটেশনটা কমপ্লিট করে নিচ্ছি। কিন্তু যদি এরকম হয় যে আমি যে বাচ্চাটা এক্সামিন করতেছি সেই বাচ্চাটা আগে থেকেই কান্নাকাটি করছে, তাহলে কিন্তু আমরা আগে গিয়ে যদি অস্কালটেশন করে ফেলি, এইটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ আসলে হবে না। তখন স্যার যদি আমাকে প্রশ্ন করে আপনি যে এখন অস্কালটেশন করছেন, বাচ্চা তো কান্নাকাটি করছে, তখন আমরা বলবো যে আমাদের আসলে কোনো আনসার থাকবে না। ঠিক আছে, তাহলে বাচ্চা যদি আগে থেকে ইরিটেবল থাকে তাহলে আমরা এই অস্কালটেশন পার্টটা পরে যে কোনো সময় বাচ্চা যখনই কাম হবে তখনই আমরা অস্কালটেট করে নিব। নিউবর্ন এক্সামিনেশন এটাই হচ্ছে একটা মজার বিষয় যে আমার যে কোনো ভাবে আমি আমার সুবিধা মতো এক্সামিনেশন সিকোয়েন্সটা মডিফাই করে নিতে পারবো। আর যদি বাচ্চা কান্নাকাটি করে পুরো এক্সামিনেশন সময়ে আমরা এক দুইবার অ্যাটলিস্ট বলবো যে স্যার আই ওয়ান্ট টু কাম দ্য চাইল্ড বাই পুটিং দ্য বেবি অন মাদার্স ল্যাব, অথবা আমি একটু চেষ্টা করবো বাচ্চাটাকে কাম করার জন্য। এবং বাচ্চা যদি কান্নাকাটি না থামে আমরা কি প্রসিড করবো কিনা? আমরা প্রসিড করব এবং বলে নিব যে স্যার অ্যাজ দেয়ার ইজ টাইম কনস্ট্যান্ট আই এম প্রসিডিং উইথ দ্য এক্সামিনেশন। এরপরে আমরা হেড টু টু এক্সামিনেশন শুরু করব। হেড টু টু এক্সামিনেশনটা কিরকম হবে? প্রথমে আমরা হেডটা আমরা এক্সামিনেশন করব। হেডে আমাদের কি কি আছে? আমাদের আছে ফন্টানেলি, সুচার, এখানে আর কি থাকতে পারে? ক্যাপুট এবং কেফাল। তাহলে আমি যখন দেখব আমার মাথায় থাকবে যে আমি তার ফন্টানেলি গুলা দেখছি, তার সুচার গুলা দেখবো, এবং তার কোনো বার্থ ইনজুরি, ক্যাপুট বা কেফাল আছে কিনা। তাহলে আমরা এখানে আসলে একটু দেখানোটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা এই যে বাচ্চাটা যখন থাকবে আমরা তার এই যে সামনে থেকে তার সুচার লাইন ধরে আমরা এগিয়ে যাব, তার এই যে অ্যান্টেরিয়র ফ্রন্টালিনি, তারপর সুচার লাইন ধরে আগে গিয়ে পোস্টেরিয়র ফ্রন্টালিনি এবং ব্যাক অফ দ্য হেড দেখে এরপরে আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা ওএফসি মেজারমেন্ট। ওএফসি মেজারমেন্ট পরীক্ষায় আমাদেরকে করতে হবে এবং বলতে হবে যে আই ওয়ান্ট টু প্লট ইট ইন দা ওএফসি চার্ট। এখন ওএফসি আমরা কিভাবে মেজার করব? ওএফসি মেজার করার জন্য আমাদের মেজার করতে হবে সেন্টিমিটারে। ঠিক আছে, এখন পরীক্ষার সময় দেখা যায় যে আমরা যখন মাথার চারপাশে পেঁচায় আনি, আমরা পেঁচায় আনার পরে দেখি যে উপরে রয়ে গিয়েছে ইঞ্চি। হ্যাঁ, পরীক্ষা আসলে স্ট্রেসে এগুলা হইতেই পারে। আমরা সব সময় খেয়াল করব কি, আমরা তাহলে কি দেখবো যে আমাদের যে ইঞ্চি যে টেপটা আছে আমরা কি করি, আমাদের তো অনেক লম্বা থাকে, আমরা শেষের মাথাটা পেঁচায় আমরা ছোট করে রাখি, এবং আমরা ইঞ্চি টেপের 1 থেকে 5 যেখানে যেখানে ইঞ্চি, 5 ইঞ্চ যেটা, হ্যাঁ 5 ইঞ্চ, এই 5 ইঞ্চটাকে আমি আমার এই যে অক্সিপুট, হ্যাঁ অক্সিপুটের এখানে আমি প্লেস করব। এটা আসলে একটু মনে রাখার জন্য একটা টেকনিক যে আমি আমার যে ইঞ্চি টেপের যে 5 ইঞ্চটা আমি এখানে অক্সিপুটে প্লেস করব। অক্সিপুটে প্লেস করে আমি এই পাশ থেকে এই টেপটা ঘুরাই নিয়ে আসবো, এবং আমার একটা আঙ্গুল থাকবে এইখানে যেখানে 5 ইঞ্চ অক্সিপিটাল প্রোটিউবারেন্স আমি যেখানে রেখেছিলাম, এবং আরেকটা হচ্ছে আমার এই পাশে এই এন্ড অফ দা মিজারিং টেপ, এবং এই দিক থেকে আমি সুপ্রা অরবিটাল রিজ বরাবর ঘুরায় এনে আমরা ক্রস করব যেখানে আমাদের আগের লেভেলটা ছিল। ঠিক আছে, তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট যেটা যে আমার এইখানকার আঙ্গুলটা কখনো সরবে না। কারণ দেখা যায় কি আমি যদি এখানে এটা ফিক্স না করি, হ্যাঁ আমি এখানে আমি হয়তো দেখলাম যে আমি এখানেই দিয়েছি, কিন্তু আমি যখন ঘুরায় সামনে আসব ততক্ষণে অলরেডি এটা অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে এটা সরে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা মনে রাখার জন্য আমাদের ইঞ্চি টেপে যে 5 ইঞ্চ, সেই 5 ইঞ্চটাকে যদি আমরা
এই অক্সিপুট বরাবর প্লেস করে এখানে একটা আঙ্গুল দিয়ে ফিক্স করে রাখবো। বাকি অংশটা আমরা এখানে নিয়ে আসবো এবং এই জায়গাটা ঘুরাই নিয়ে এসে এখানে সুপ্রাঅরবিটাল রিজ বরাবর ক্রস করে আমরা নর্মাল যে ওএফসিটা পাবো। কত? নর্মাল ওএফসি হচ্ছে 35 +-2, 35 +-2 কত? এটা হচ্ছে আমাদের 33 থেকে 37 বা 38, এটা নর্মাল টার্ম নিউবর্ন ওএফসি। এবং এই ওএফসিটা রিজার্ভ করার পরে আমরা বলবো যে আই ওয়ান্ট টু প্লট ইট ইন দা ওএফসি। ঠিক আছে, তাহলে আমরা হেডে যেন কখনোই ওএফসিটা মিস না হয়ে যায়। আর এই যে আমি যে সিস্টেমটা বললাম, এই সিস্টেম যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে এই হাত রাখাটা আসবে না। যে এখানে আমি ফিক্স করে রাখবো, এ পাশটাও ফিক্স থাকবে এবং এরপরে আমি এখানে ঘুরাই নিয়ে আসবো। তাহলে আমরা ওএফসি দেখবো। এরপরে আমরা উপর থেকে ইন্সপেকশনের মতো নেমে যাবো। উপরে আমরা কপালে কি দেখতে পারি যে তার জন্ডিস আছে কিনা, এখানে আমরা একটু প্রেস করে দেখতে পারি যে জন্ডিস আছে কিনা। টেম্পারেচার দেখা যায় না, দেখলেও কোনো সমস্যা নেই, কারণ নিউবর্নে আসলে এভাবে হাত দিয়ে টেম্পারেচার খুব একটা বোঝা যায় না। ঠিক আছে, তাহলে আমি এখানে আঙ্গুল দিব। এই সময়ে আমরা বলতে পারি যে আই ওয়ান্ট টু এক্সামিন দ্য জন্ডিস ইন ব্রড ডে লাইট, যেটা আমরা ছোটবেলা থেকে বলে আসছি। এরপরে এখান থেকে আমরা নিচে আসবো চোখ এবং ফেসে। চোখে আমরা কি দেখবো? চোখে আমরা টর্চ দিয়ে দেখবো। তো এখানে আমরা কি দেখতে পারি? এখানে তার তার যদিও নিউবর্নে আমরা জন্ডিস, প্যালোর এগুলো আসে, জন্ডিসটা আমরা বুঝতে পারবো। প্যালোর আমরা এইভাবে করে পালপেবরার কনজাংটিভাতে আমরা দেখি না, তাহলে আমরা কোনো চোখ জোরে করে খোলারও চেষ্টা করবো না এবং পালপেবরার কনজাংটিভ এভাবে বের করারও চেষ্টা করবো না। আমরা জাস্ট ইনএক্সপেক্ট করবো। কি ইন্সপেক্ট করবো? তার এখানে কোনো ডিফর্মিটি বা সিন্ড্রোমিক ফিচার আছে কিনা, লো সেট এয়ার, মিডিয়ান এপিক্যান্থিক ফোল্ড, কোনো তার পুরুলেন্ট ডিসচার্জ আছে কিনা। এবং আমি তার চোখটা দেখার চেষ্টা করব, কিন্তু বাচ্চার যদি চোখ বন্ধ থাকে কখনোই আমি ফোর্সফুলি খোলার চেষ্টা করব না। আমরা কি করতে পারি? যে আমরা যদি চোখের উপর এরকম করে হাতটা দেই, অনেক সময় বাচ্চার চোখ খুলে। এরপরে যদি চোখ না খুলে, চোখ জোড়াজোড়ি করে খোলার কোনো প্রয়োজন নাই। এরপরে আমি নাকটা দেখবো। নাকের ভিতরে আমরা কি দেখতে পাই? তার একটু সাইনোসিস আছে কিনা, তার কোনো অবভিয়াস নেজাল স্টেনোসিস মানে কোয়ানাল অ্যাট্রেসিয়া, যদিও এটা ওজি টিউব দিয়ে কনফার্মেশন করতে হয় অবভিয়াস কোনো তার ডেভিয়েশন বা কোনো পলিপ বা কোনো abnormality আছে কিনা। এর ফলে আমরা কান দেখবো। কানে আমরা কখনোই টর্চ দিব না। কানে আমরা কি দেখবো? যে তার লো সেট লো সেট এয়ার আছে কিনা। এটা আসলে মেজার করতে হয়, কিন্তু আমরা জাস্ট একটা কাল্পনিক লাইনের মতো করে এইভাবে আমরা দেখবো যে লো সেট এয়ার আছে কিনা। লো সেট এয়ার আমাদের বড় বাচ্চাদের জন্য আমরা বলি যে হচ্ছে 1/3 উপরে থাকবে, বাকি 2/3 নিচে থাকবে, কিন্তু নিউ বর্নে পুরোটাই নিচে করো। closed ear বলার জন্য। ঠিক আছে, আর এখানে আমরা এয়ার লোবটা দেখবো এবং এখানে প্রিটার্ন বাচ্চার জন্য এয়ার রিকয়েল, যে হচ্ছে তার এয়ার লোব দিলে রিকয়েলটা আমরা দেখে নিতে পারি। ইয়ারে আমরা কখনোই টর্চ দিব না। এরপরে কি থাকবে? তার হচ্ছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে আমি টর্চ দিয়ে দেখবো তার ক্যাভিটির ভিতরে তার কোনো সাইনোসিস আছে কিনা। এবং এইখানে খুবই ইম্পর্টেন্ট তার ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট আছে কিনা। অনেক সময় ক্লেফট প্যালেটটা আমাদের মিস হয়ে যায়। যখন আমরা ওরাল ক্যাভিটিতে আসবো, এখানে আমাদের দুইটা রিফ্লেক্স আমরা দেখবো অথবা বলবো। আমরা রুটিং রিফ্লেক্সটা করব এবং সাকিক রিফ্লেক্সটা আমরা করতে চাই বলবো। রুটিং রিফ্লেক্সটা কি? যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথে যদি আমি আমার যে কোনো একটা ফিঙ্গার দিয়ে একটু ল্যাটারালি স্ট্রোক করি, তাহলে নিউবর্নটা সেই দিকে টার্ন করবে এবং মাউথ ওপেন করবে। এটাই হচ্ছে রুটিং রিফ্লেক্স। এবং রুটিন রিফ্লেক্স করার পরে আমি বলবো যে স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দা সাকিং রিফ্লেক্স। অনেক কথা আমরা বলে নিব। আমরা কখনোই বাচ্চার মুখের ভিতরে নিজেদের আঙ্গুল বাচ্চার আঙ্গুলও ঢুকাবো না। কেন আমরা নিজেদের আঙ্গুল ঢুকাবো না? কারণ আমরা হেক্সিসল রাব নিচে নেওয়া আছে এবং হেক্সিসল রাব নেওয়া অবস্থায় বাচ্চার মুখে আঙ্গুল দেওয়া যাবে না। হয় আমাদেরকে হ্যান্ড ওয়াশ করে আসতে হবে। আর বাচ্চার হাত ঢুকানো এটাও আসলে খুব আইডিয়াল প্রসিডিউর না। তাহলে আমি শুধুমাত্র বলবো যে স্যার আই ওয়ান্ট টু ওয়াশ মাই হ্যান্ড টু সি সাকিং রিফ্লেক্স। তাহলে আমরা সাকিং রিফ্লেক্স যদি করতে হয়, যদি করতে বলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে রুটিন করতে হবে, অথবা তার আপার লিপটাকে যদি আমরা টাচ করি তখন সে হা করবে এবং আমি তার আঙ্গুলটা ঢুকে হার্ড প্যালেটে স্ট্রোক করব। তাহলে এটাই হচ্ছে তার সাকিং রিফ্লেক্স। ওরাল ক্যাভিটি আমরা শেষ। এখন এইখানে আমি ওই যে ওয়েবসাইটটার সবাই একটু ক্যামেরাটা অফ করবেন কাইন্ডলি, দেখা যাচ্ছে না, ইন্টারাপশন হচ্ছে। সবাই একটু ক্যামেরাটা অফ করলে ভালো হতো, ফারিয়া আপু ছাড়া। আমি জানি। আচ্ছা।
তুমি করো না, তুমি চুরি করো না। দেখা যাচ্ছে না, সবার ক্যামেরা অন করা। এখন দেখা যাচ্ছে? না আপু, এখনো দেখা যাচ্ছে না। অনেকেই ক্যামেরা অন করে রেখেছে। হ্যাঁ আপু, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? এখন দেখা, জি, আচ্ছা। দেখা যাচ্ছে এখন সব ক্যামেরা অফ হয়ে গেছে। জি আপু, এখন দেখা। এই ভিডিওটাতে আমরা আসলে ওয়েবসাইটে কিভাবে মাপতে হয়, কিন্তু এখানে ওই যে আমি যে এটা বললাম যে পিছনে ফিক্স করে রাখার বিষয়টা, এটা আমরা একটু প্র্যাকটিস করে দেখবো, ঠিক আছে? এরপরে আমাদের ফেস শেষ, এরপরে আমরা বাচ্চার নেকে আসবো। নেকে এখানে আমরা কি দেখতে পারি? এগুলো শুধু ইন্সপেকশন, এখানে কোনো প্রসিডিউর নেই। যে কানেকশনটা চলে গিয়েছিল মনে হয়, এই কারণে। দেখা যাচ্ছে ভালো মতো স্ক্রিনটা? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এরপর আমরা নেকে চলে আসবো। নেকে আমরা কি দেখবো? যে নেকে কোনো স্টার্নোক্লিডোমাস্টয়েড টিউমার আছে কিনা, অথবা হেমাটোমা আছে কিনা। অনেকটা অনেক অনেক সময় কিছু থাইরোগোসাল সিস্ট থাকে, সিস্টিক হাইগ্রোমা অবভিয়াসলি দেখেই বোঝা যায়। তাহলে ওইগুলো আমরা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এই ক্ষেত্রে আমরা তার হেডটা দুই পাশে টার্ন করে নিতে পারি। এরপরে আমরা ক্ল্যাভিকলটা পালপেট করব, দুই পাশ থেকে ক্ল্যাভিকলটা পালপেট করে আসবো, ক্ল্যাভিকল কোনো ফ্র্যাকচার আছে কিনা। এরপরে আমরা নেমে আসবো কোথায়? চেস্টে। চেস্টে আমরা কি দেখবো? চেস্টে আমরা প্রথমেই দেখে নেব সিআরটি। সিআরটি আমরা কিভাবে, যে স্টারনামের উপরে আমরা প্রেস করব। প্রেস করব কিভাবে? 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8, মানে আমি 5 পর্যন্ত গুনবো, এবং গুনা বন্ধ না করে আমরা হাতটা তুলে নিব। তাহলে তার ক্যাপিলারি রিফিলিংটা যদি লেস দেন 3 সেকেন্ড হয়, তাহলে সেটা নর্মাল। তাহলে এখানে আমরা কিভাবে করছি? আমরা প্রেস করব 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8। আমরা কখনোই গুনার মাঝখানে কোনো পজ করব না, ঠিক আছে? এখানে আমরা একই সাথে সিআরটি এবং জন্ডিস দেখে ফেললাম। এরপরে আমরা এখানে নিপল থাকে, যে ওয়াইডলি স্পেস নিপল আছে কিনা, টার্নার সিনড্রোমে থাকতে পারে। নিপলটা আমরা অনেক সময় ব্রেস্ট পার্টটা পালপেট করে দেখতে পারি, এটা কেন? প্রি ম্যাচিউরিটির সাইন গুলা বোঝার জন্য। এছাড়া চেস্টে আমাদের কোনো ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা আমরা দেখবো। এরপরে চেস্ট থাক, এরপরে আমরা সাথে তার হাতে চলে আসবো। হাতটা আমরা কিভাবে দেখবো? যে আমরা আসলে এইভাবে এইভাবে করে পালপেট করে পুরোটা হাত নিচের দিকে নেমে আসবো, যে এখানে কোনো অবভিয়াস অ্যাবনর্মালিটি, কোনো ফ্র্যাকচার বা কোনো ডিফর্মিটি আছে কিনা। এবং আমরা ব্রাকিয়াল পালসটা দেখবো। ব্রাকিয়াল পালসে আমরা দুই পাশে একসাথে ব্রাকিয়াল পালসটা এভাবে আমরা থাম দিয়ে দেখে নিব। যখনই আমরা ব্রাকিয়াল পালসটা দুই হাতে একসাথে দেখে নিচ্ছি, আমরা ব্রাকিয়ালের সাথে দুই হাতের ব্রাকিয়াল ডিলে এবং ব্রাকিও ফিমোরাল ডিলে আছে কিনা আমরা দেখে নিব। তাহলে আমরা নিউ বর্নে কিন্তু আমরা রেডিয়াল পালস দেখছি না, রেডিয়াল বা রেডিও ফিমোরাল ডিলে আমরা দেখছি না। আমরা কি দেখছি? আমরা ব্রাকিয়াল পালস দেখছি, ব্রাকিয়াল কোনো ডিলে আছে কিনা দেখছি, এবং ব্রাকিও ফিমোরাল ডিলে আছে কিনা দেখছি। এরপরে আমরা হাতে চলে আসবো, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যান্ডের অনেকগুলো ফাইন্ডিংস আমাদের আছে, এবং এখানে যখন আমরা নিচে নেমে আসলাম, তার হাতে জন্ডিস আছে কিনা আমরা অলরেডি দেখে ফেলেছি। তাহলে আমরা এখানে হাতে আমরা কি দেখবো? যে তার পামার ক্রিজ গুলাতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, অনেক সময় সিমিয়ান ক্রিজ থাকতে পারে, তো কোনো সিনড্যাক্টালি পলিড্যাক্টালি এগুলো আছে কিনা। এবং ওখানে পামে আমরা প্যালোর এবং জন্ডিস আছে কিনা আমরা দেখবো। পামে আমাদেরকে রিফ্লেক্স দেখতে হবে। কি রিফ্লেক্স দেখবো? আমরা তার পামার গ্যাপসটা দেখবো। পামার গ্যাপসটা কি, কিভাবে দেখবো? যে আমরা এই থামটা
বাচ্চার পামের মধ্যে যদি এভাবে আমরা অবলিকলি দেই, বাচ্চা হাতটা মুঠা করে বন্ধ করে ফেলবে। তাহলে আমরা হাতে এসে কি কি দেখলাম, কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, ক্রিজ গুলা দেখলাম, প্যালোর জন্ডিস আছে কিনা, এবং পামার গ্রাফসটা দেখলাম। এরপরে এদিক থেকে আমরা অ্যাবডোমেনে চলে আসবো। অ্যাবডোমেনে এসে আমরা কি দেখবো, এখানে আমাদের খুব বড় একটা স্ট্রাকচার হচ্ছে আম্বিলিকাস। আম্বিলিকাস যদি একদম ইমিডিয়েট নিউবর্ন পিরিয়ডে হয়, তার আম্বিলিকালে স্ট্যাম্প থাকবে, সাথে একটা ক্ল্যাম্প লাগানো থাকতে পারে। আর যদি একটু আগের বড় বাচ্চা হয়, তাহলে তার হয়তো আম্বিলিকাসটা ফল আউট থাকতে পারে। এখানে অনেক সময় আম্বিলিকাল গ্র্যানুলোমা থাকে, এটা আমাদের মিস হয়ে যায়। তাহলে যদি স্ট্যাম্প থাকে, আমরা অবশ্যই একটু সরিয়ে দেখবো। এবং ইমিডিয়েট নিউবর্ন পিরিয়ডে যদি বাচ্চাকে দেওয়া হয়, যে স্ট্যাম্পটা দেখেই বোঝা যাচ্ছে বাচ্চার বয়স হতো 24 আওয়ার্স এর মধ্যে, তাহলে তার আম্বিলিকাল যে ভেসেলস গুলা, যে 2 আম্বিলিকাল আর্টারিস, 1 আম্বিলিকাল ভেইন, এই 3টা ভেসেলস এর মুখটা অনেক সময় বোঝা যায়, সেটা আমরা দেখার চেষ্টা করবো। না বুঝতে পারলে কোনো প্রয়োজন নেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট না। একটা জায়গায় কনফিউশন আছে যে আমরা এখানে স্মেল নিব কিনা। এখন মজার বিষয় হচ্ছে যে আম্বিলিকাল সেপ্স যে স্মেল, সেটা যদি বাচ্চার থাকে, তাহলে তার কাছে গিয়ে আমাদেরকে সে স্মেল নিতে হবে না। আর যেহেতু এখন আমাদের পরীক্ষায় মাস্ক পরে থাকতে হয়, তাহলে আমরা আসলে এই বিষয়টা না বলাটাই ভালো। আমরা ইনএক্সপেক্ট করব, আমরা কাছে গিয়ে একটু স্মেল নেওয়ার অভিনয় করতে পারি, কিন্তু এই ব্যাপারে যে স্যার আই ওয়ান্ট টু টেক স্মেল বাই রিমুভিং দ্য মাস্ক, এইসব কথাবার্তা আসলে বলার খুব প্রয়োজন নেই। এরপরে আমরা অ্যাবডোমেনে কি করব, আমরা অ্যাবডোমেনে প্রেস করে জন্ডিস দেখবো। অ্যাবডোমেনে এই ছাড়া ভিজিবলি কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা তা আমরা দেখবো, কিন্তু অ্যাবডোমেন আমরা পালপেট করবো না। মানে লিভার, কিডনি, এগুলো আমরা পালপেট করবো না। কেন পালপেট করবো না? কারণ নর্মাল নিউবর্ন এক্সামিনেশনের পার্ট হিসেবে অ্যাবডোমেনের অর্গান পালপেশনটা, এটা নিয়ে যদিও কিছু কন্ট্রোভার্সি আছে, কিন্তু আমরা প্র্যাকটিস করি না। আমরা কি করব, আমরা এখানে অর্গান পালপেশন ছাড়া আমরা নিচে নেমে আসব। যদি আমার বাচ্চার এমন কোনো ফাইন্ডিংস আমরা পাই যে যেখানে অর্গান পালপেশন ইম্পর্টেন্ট, তাহলে আমরা পুরো সিস্টেম এক্সামিনেশন শেষ করে এসে আমরা অর্গান পালপেশন করতে পারি অ্যাজ এ পার্ট অফ রিলেভেন্ট। কিন্তু নর্মাল নিউবর্ন এক্সামিনেশনে আমাদের অর্গান পালপেশন করা লাগবে না। ঠিক আছে, যদি আমরা অর্গান পালপেশন করি, সেখানে অর্গান পালপেশনের সিকোয়েন্সটা কি হবে, লেফট কিডনি, স্প্লিন, রাইট কিডনি, লিভার এবং ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখান থেকে আমরা নিচে নেমে আসবো, আমরা কি দেখবো, জেনিটালিয়া দেখবো। জেনিটালিয়া এবং ইঙ্গুইনাল রিজন, এখানে আমরা ফিমোরাল পালসটা পালপেট করে নিব। মেল যদি থাকে, মেল বাচ্চার ক্ষেত্রে তার মানে গ্ল্যান্স পেনিস, মিটাসটা, এগুলো আমাদেরকে দেখতে হবে। এবং তার স্ক্রোটামে তার টেস্টিস আছে কিনা আমাদেরকে পালপেট করতে হবে। এখানে অনেক সময় হাইড্রোসিল বা স্ক্রোটাল সোয়েলিং কিছু বাচ্চার থাকতে পারে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং ফিমেল জেনিটালিয়ার ক্ষেত্রে আমরা একটু অ্যাপার্ট করে দেখবো যে তার লোবিয়া মেজোরা, মাইনোরা, ইউট্রাল ওপেনিং এগুলো আছে কিনা। যদি কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়ার বাচ্চা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জেনিটালিয়াটা খুব ভালো করে দেখতে হবে। এখন এবং এখানে আমাদেরকে মিজার করতে হবে যে তার ফ্যালাস লেংথটা মিজার করতে হবে, যদি কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া বা টিএসডি এর বাচ্চা থাকে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কি যে ফিমেল বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কিছু একটু ভ্যাজানাল ডিসচার্জ, হোয়াইটিশ, অথবা অনেক সময় ব্লাড স্টেইনও থাকতে পারে। এটা যদি প্রশ্ন করে যে এটা কি নর্মাল না অ্যাবনর্মাল, এটা অ্যাবসলিউটলি এটা নর্মাল ফেনোমেনা। এরপরে আমরা কি করব, আমরা নিচে নেমে এসে থাই দেখবো। থাই আমরা জন্ডিস দেখবো, পালপেট করে আসবো। এবং একেবারে নিচে আমরা ডরসামে চলে আসবো। ডরসামে এসে আমরা কি দেখবো, ইডিমা দেখবো। ইডিমা নিউবর্নে আমরা অ্যাবভ দ্য ম্যালিওলাস দেখি না, আমরা কোথায় দেখি, ডরসাম অফ দ্য ফুটে আমরা এভাবে থাম দিয়ে প্রেস করে তার ইডিমাটা দেখবো। এবং এখানে আমরা সোলে চলে যাব, সোলের ক্রিজ গুলা দেখবো, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, প্যালোর জন্ডিস, সায়ানোসিস। এবং এই সাথে প্ল্যান্টার গ্রাফস আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, প্ল্যান্টার গ্রাফসটা আমরা কি হবে, একই রকম ভাবে যে আমরা এই যে পুরো সোলে যদি ভাবে করে থামটা ভার্টিক্যালি প্রেস করি, তাহলে তার এই ফিঙ্গার গুলো সব ফ্লেকশন হবে, ডর্সিফ্লেকশন হবে। এবং ডর্সিফ্লেকশন তো সে হচ্ছে নিচের দিকে ফ্লেকশন হবে, এবং এটা গ্রাফস করার চেষ্টা করবে। এরপরে আমি দুইটা এক্সামিনেশন আমরা বাদ দিয়ে গিয়েছি, একটা হচ্ছে হিপের অর্টোলানি এবং বার্লো টেস্ট, এবং এক্সামিনেশন অফ দ্য ব্যাক অ্যান্ড অ্যানাস। তাহলে অর্টোলানি এবং বার্লো টেস্টটা আমরা কিভাবে করব? অর্টোলানি বার্লো টেস্ট দিয়ে আমরা কি দেখি, আমরা দেখি যে তার ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ আছে কিনা।
এটার বেসিক প্যাথোলজিটা কি? যদি ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ থাকে, আমাদেরকে স্ক্রিনিং টেস্ট হিসেবে আমরা অর্টোলানি এবং বার্লো করবো, এবং অর্টোলানি এবং বার্লো করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে একটা টেস্ট হচ্ছে ডিসলোকেট করার জন্য, এবং আরেকটা টেস্টে আমরা ডিসলোকেটেড হিপকে রিলোকেট করি। তাহলে আমরা প্রথমে দেখতে হবে যে তার অলরেডি ডিসলোকেটেড কিনা। অলরেডি ডিসলোকেটেড কিনা সেটা আমরা কিভাবে করব? অটোলানি টেস্ট করে। অটোলানি টেস্ট করে আমরা কি করি, যদি কোনো কারণে তার মানে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ থাকে, অলরেডি যদি ডিসলোকেটেড থাকে, তাহলে সেটাকে আমরা রিলোকেট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা রিলোকেট করার চেষ্টা করব। রিলোকেট করার চেষ্টা করব, তাহলে অটোলানি আমরা আগে করব। যদি অটোলানি পজিটিভ হলো বা না হলো, এরপরে আমরা কি বার্লো করব। বার্লোটা কি? প্রভোকেটিভ টেস্ট। এখানে আমরা ডিসলোকেট করব একটা হিপকে, জিডিএইচ যারা আছে তার হিপটা আমরা ডিসলোকেট করব। তাহলে আমরা আমাদের প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে আমাদের এখানে হিপ ফ্লেক্স থাকবে, নি ফ্লেক্স থাকবে। ঠিক আছে, যদিও আসলে পুতুলে দেখার মতো একটু কঠিন। আমার এটা এই জায়গাটাও ফিক্স থাকবে এবং নিও ফ্লেক্স থাকবে। আমি এবার আমার হাতটা কিভাবে প্রেস করবো? হ্যাঁ, আমার হাতটা থাকবে এইভাবে। এইভাবে আমি হাই এবং হিপ জয়েন্টে এই 4টা আঙ্গুল দিয়ে আমি একটা সাপোর্ট দিব, এবং আমার এইটা থাকবে, এই যে ফিঙ্গারটা থাকবে, থামটা থাকবে এই পাশে। তাহলে আমরা প্রথমে কি বললাম? আমরা প্রথমে একটা ডিসলোকেটেড হিপকে রিলোকেট করব। রিলোকেট করব মানে কি? আমরা হিপ যে জয়েন্টটাকে সেটাকে আমরা ভিতরের দিকে ঢুকাই দিব, মানে ফিমারের হেডটাকে আমরা স্যাক্রামে ঢুকাই দিব। তাহলে আমরা কি করব? আমরা অ্যাবডাক্ট করব। আমরা কি অ্যাবডাক্ট করব? আমরা এই যে নিটা ধরে আমরা এদিকে বাইরের দিকে সরাবো। এটাকে যদি আমি এভাবে করি, আমি যদি বাইরের দিকে করি, তাহলে আমার হিপ কিন্তু ভিতরের দিকে ঝুঁকে যাচ্ছে, মানে হিপ হচ্ছে অ্যাডাপ্ট হচ্ছে। তাহলে আমরা কি করলাম, যে যদি অলরেডি ডিসলোকেটেড থাকে তাকে আমরা রিলোকেট করলাম। তাহলে আমরা প্রথমে অটোলানি করলাম কি, আমরা এভাবে পাটা ধরে আমরা এভাবে বাইরের দিকে বাইরের দিকে বের করব। এভাবে বাইরে বের করলে তার হিপটা ভিতরে ঢুকে যাবে এবং রিলোকেট হবে। অটোলানি করব, এরপরে আমরা কি করব? বার্লো। বার্লোটা কি? জাস্ট অপোজিটটা। আমরা এইটাকে এবার ভিতরের দিকে ঢুকাবো। তাহলে আমি যেটা ধরছি, মানে আমার হ্যান্ডের মুভমেন্ট হচ্ছে বাইরের দিকে প্রথমে এবং পরে ভিতরের দিকে। অ্যাকচুয়ালি হিপে কি হচ্ছে? হিপে হচ্ছে হিপ জয়েন্টটা বা ফিমারের হেডটা আমরা প্রথমে ভিতরে ঢুকিয়ে দিলাম এবং পরে আমরা আবার বাইরে বের করে দিলাম, মানে আমি রিলোকেট করলাম এবং ডিসলোকেট করলাম। প্রথমে আমরা অটোলানি করব। অটোলানি আমাদের হ্যান্ড মুভমেন্ট হচ্ছে বাইরের দিকে, কিন্তু অ্যাকচুয়ালি ফিমারের হেডটাকে আমরা ভিতরের দিকে ঢুকাচ্ছি, এবং এরপরে আমরা আমাদের হ্যান্ডের মুভমেন্ট হচ্ছে ভিতরের দিকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফিমারের হেডটাকে বাইরের দিকে বের করছি। ঠিক আছে, অটোলানি এবং বার্লো এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে করাটা একটু কঠিন। এবং এই যে আমরা করলাম, এই সময় খুব সফটলি হ্যান্ডেল করতে হবে। বাচ্চা কান্নাকাটি করলে মানে যেন খুব বেশি বাচ্চার জন্য স্ট্রেসফুল না হয়। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এবং এটা আমরা অটোলানি আর বার্লো দুইটা পায়ের আলাদা আলাদা ভাবে করবো। আমরা পাকে একসাথে ধরি, কিন্তু আমরা ম্যানুভার আলাদা করবো। আমরা এক এক পাশে করব, তারপর আরেক পাশে করব। এরপরে আমরা কি করব? বাচ্চাটাকে আমরা কাত করে ব্যাক দেখবো। তাহলে আমি কাতটা কোন দিকে করব? আমরা সারের দিকে কাত করতে পারি, যে আমরা এইভাবে ব্যাকটা, এই যে এই নেক থেকে নিচ পর্যন্ত পুরোটা আমরা এইভাবে ইন্সপেক্ট করবো এবং পালপেট করে আসবো। এখানে আমরা কি দেখবো? যে কোনো সোয়েলিং আছে কিনা। অনেক সময় স্যাক্রাল ডিম্পল থাকে, তার স্পাইনা বাইফিডা অকাল্টটা থাকে, একটা কাইফোসিস স্কলিওসিস থাকতে পারে। আমি এইভাবে দেখে আসার পরে আমি অ্যানাসটা দেখে ফেলবো। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে তার অ্যানাসটা আমরা দেখছি কিনা। যদিও অ্যানাসটা তার হচ্ছে ইমপারফোরেট অ্যানাস দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে এনজি বা ওজি টিউব দিয়ে ইনসার্ট করে দেখতে হবে, কিন্তু আমি যে অ্যানাসটা দেখেছি এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা নর্মালি আমরা বাচ্চাদের যখন এক্সামিন করি বা ডেলিভারি অ্যাটেন্ড করি, খুব মানে মেজর একটা পয়েন্ট আমাদের মিস হয়ে যায়, যে আমরা অ্যানাসটা এক্সামিনেশন করি না এবং ইমপারফেক্ট অ্যানাস আমাদের মিস হয়ে যায়। এরপরে আমাদের নিউবর্ন এক্সামিনেশন মোটামুটি শেষ। আমরা একটা রিফ্লেক্স করব, সেটা হচ্ছে মোরো রিফ্লেক্স, বড় একটা রিফ্লেক্স, এবং আমরা বলবো যে আই ওয়ান্ট টু মেজার দ্য ওয়েট, লেন্থ, ব্লাড প্রেশার অ্যান্ড প্লট ইট ইন দ্য চার্ট। এর সাথে আমরা টেম্পারেচারের কথা বলতে পারি, ব্লাড স্কোর যদি পিটা মনে হয় বলতে পারি, ব্লাড গ্লুকোজের কথা বলতে পারি, কিন্তু ওয়েট, লেন্থ,
এই দুটো অ্যাটলিস্ট বলতে হবে। তাহলে আমরা মোড়োটা কিভাবে করব? মোড়ো করার অনেকগুলো সিস্টেমের মধ্যে আমরা সবচেয়ে বেশি লেস্ট কন্ট্রোভার্সিয়াল এবং বাচ্চার জন্য যেটা ভালো, বা বাচ্চার জন্য যেটা আমাদের করা ইজি, আমরা কি করি যে আমাদের এই যে আমরা বাচ্চাটাকে এভাবে আমরা হাতে নিব, হেড এবং তার আপার ব্যাকটা আমাদের হ্যান্ড সাপোর্টে থাকবে, নিচে আমাদের নাই একটা শোনা, তুই নাই শোনা, আমরা নাই শোনা। আমার হাত পা লাগবে না। এখানে দাঁড়াবি, এখানে দাঁড়াবি। আমরা কি করছি, আমরা আমরা একটা হাত আমাদের আমরা হেড এবং তার আপার যে ব্যাকটা আমরা সাপোর্ট করছি, নিচে আমরা একটা হাত রাখছি, আমরা এখান থেকে আমাদের এই হাতে এভাবে ছেড়ে দিচ্ছি। এটা যে যখন আমরা নিচের হাতটাতে যখন পড়বে তখন বাচ্চার কি হবে, প্রথমে তার এক্সটেনশন অ্যাবডাকশন হবে, ফলোড এবং স্টার্টার লুক হবে, ফলোড বাই ফিকশন এবং অ্যাডাকশন। এটা অনেক সময় পুরোপুরি হাতের মধ্যে না ছেড়েও করা যায়, শুধু আপার যে উপরে যে আমার হাতটা আসে এটা সরিয়ে ফেললেও মোড়ো হবে, অথবা আমরা এই হাতটা পুরোপুরি সরিয়ে নিজের হাতের মধ্যে ফেলতে পারি, এটাও হতে পারি, কিন্তু কখনোই আমরা কাউচের মধ্যে বা বিছানার মধ্যে সরাসরি ফেলবো না। তাহলে আমরা মোড়ো করব এবং আমরা বলবো আই ওয়ান্ট টু মেজার এই প্যারামিটার গুলা। তাহলে আমরা মোড়োটা যদি একটু দেখি আমরা কিভাবে করব। এখানে কি করলো, এখানে কিন্তু পুরোপুরি বেডে মানে বাচ্চাকে ফেলে দেয় নাই, উনি কিন্তু একটা হাত থেকে আরেকটা হাতের উপরে ফেলে নাই। এটা খুব সুন্দর একটা প্রসিডিউর যে জাস্ট আমি উপরে হাতটা একটু সরায় ফেললেই বা নিচের হাতে আমরা সাপোর্ট দিতে পারি, কিন্তু আমরা অবশ্যই নিচে একটা হাত রাখবো, যেহেতু আমরা খুব এক্সপার্ট না, আমরা অবশ্যই বাচ্চার সেফটির জন্য নিচে একটা হাত রাখবো, এভাবে আমরা মোড়োটা এলিসিট করতে পারি। এটা হচ্ছে অটোলানি এবং পার্লো টেস্ট, এবং যদিও এটা হচ্ছে আমি এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখি আমরা। আমরা যদি আবার একটু দেখি, আচ্ছা এখানে প্রসিডিউরটা খুব সুন্দর করে দেখানো আছে, কিন্তু যদিও এখানে প্রথমে অটোলানি প্রথমে বাড়লো এবং পরে অটোলানি দেখিয়েছে, কিন্তু যেহেতু আমরা কি বাচ্চার উপর একই টাইমে আমরা দুইটা টেস্টই করব, এই কারণে প্রথমে আমরা অটোলানি করব, পরে আমরা বার্লো করব। কারণ আমরা প্রথমে অটোলানি করব যে আমরা আসলে যদি বাচ্চার মানে প্রথম অলরেডি যদি ডিসলোকেটেড থাকে, তাহলে আমি বার্লো করে তো তাকে আমি ডিসলোকেটেড করতে পারবো না, তাই না? আমাদের উদ্দেশ্য তো হচ্ছে ডিসলোকেটেবল কিনা আমরা বের করব। তাহলে যদি একটা বাচ্চার অলরেডি ডিসলোকেটেড থাকে, তাহলে তো আমি আসলে বার্লো করে আমাদেরকে আর ডিসলোকেট করতে পারছি না। তাহলে আমরা প্রথমে অটোলানি করে নিব, যদি ডিসলোকেটেড থাকে তাকে আমরা রিলোকেট করে নিলাম, এরপরে আমরা বাড়লো করছি। তাহলে আমাদের কি কি ফাইন্ডিংস এরপরে আমাদের রিলেভেন্ট হিসেবে আমরা করতে পারি? আমরা যেটা বললাম যে আমাদের মোস্ট কমন ফাইন্ডিংস হচ্ছে কি জন্ডিস। তাহলে জন্ডিসের সাথে রিলেভেন্ট হিসেবে দুইটা দেখতে হবে, যে হেপাটোস্প্লিনোমেগালি আছে কিনা এবং তার টোন জার্ক মানে এনকেফালোপ্যাথির কোনো ফিচার আছে কিনা। হেপাটোস্প্লিনোমেগালি আমরা কেন দেখবো, যে তার কোনো হেমোলাইসিসের কারণে এই জন্ডিসটা কিনা, মানে প্যাথোলজিক্যাল জন্ডিস বের করার জন্য। এবং টোন জার্কটা কেন দেবো, এনকেফালোপ্যাথির জন্য। টিউবনের টোন আমরা কিভাবে দেখবো, এখানে আমরা নর্মাল যে টোন দেখি যেভাবে করে একটু আমরা মুভ করে নিলাম, দুইটা পা মুভ করে নিলাম এবং হ্যামার দিয়ে জাস্ট নি এবং অ্যাঙ্কেল জার্কটা আমরা দেখে নিব যদি সময় থাকে। আর যদি সময়ের জন্য আমরা করতে না পারি, আমরা মুখে বলবো যে স্যার আই ওয়ান্ট টু চেক দ্য লিভার, পালপেট দ্য লিভার স্পিন অ্যান্ড সি দ্য টোন অ্যান্ড জার্ক ফর আইডেন্টিফাইং দ্য আন্ডারলাইং কজ অর এনি ফিচার্স অফ এনকেফালোপ্যাথি। আর প্যালোর তো আমরা আগেই দেখে ফেলেছি। তাহলে আমরা বর্ণনাটা কিভাবে দিব? বর্ণনা বলবো যে একটা অ্যাপারেন্টলি টার্ম অরবিটাল নিউবর্ন উইথ জন্ডিস। এইখানে এই যে আমরা এত কিছু দেখলাম,
যে তার ভাইটালস দেখলাম, আর আমরা হচ্ছে অনেকগুলো নেগেটিভ পয়েন্ট দেখলাম। পরীক্ষার সময় কখনোই নেগেটিভ পয়েন্ট গুলো এত বেশি বলার সময়ও থাকে না, বলার প্রয়োজন নাই। তো যদি স্যার জানতে চায় তখন আমরা বলবো। তাহলে আমাদেরকে অবশ্যই নর্মাল প্যারামিটার্স গুলো জানতে হবে অ্যাবনর্মালটা বলার জন্য। তাহলে নর্মাল নিউবর্ন রেসপিরেটরি রেট কত, 30 to 60 বেস পার মিনিট। নর্মাল হার্ট রেট কত, 100 to 160। আমরা 100 to 180 পর্যন্ত ম্যাক্সিমাম ধরতে পারি। এবং টেম্পারেচারটা নর্মাল কত, খুবই ইম্পর্টেন্ট। নিউবর্নের টেম্পারেচার নর্মাল কত, 35.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু ডিগ্রি সেলসিয়াসে আমাদের ওয়ার্মার গুলোতে এই প্যারামিটারটা দেওয়া থাকে, এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। নিউবর্নের টেম্পারেচার মেজারমেন্টের আইডিয়াল উপায় কি? ইউজুয়ালি এক্সিলারি টেম্পারেচার আমরা দেখতে পারি, এবং এক্সিলারি টেম্পারেচারে আমরা ইয়েটা আহ, কি বলে, থার্মোমিটারটা আমরা এভাবে ভার্টিক্যালি রাখবো এবং বরাবর 3 মিনিট রাখবো। যখন আমরা 3 মিনিট রাখবো তখন সেই টেম্পারেচার থেকে কোনো কিছু ডিডাক্ট বা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবং নর্মাল ফাইন্ডিংস আমি যেটা বললাম যে হেড সার্কামফারেন্সটা আমরা সহজে মনে রাখি কি, 35 ± 2, এবং লেন্থ হচ্ছে 50 ± 2। নর্মাল নিউবর্ন ওয়েট কত, 2500 থেকে লেস দেন 4 কেজি বা 3999 গ্রাম। চেস্ট সার্কামফারেন্স আমাদের করা লাগে না, আমরা জানতে পারি যে 30 to 35 সেন্টিমিটার। খুবই ইম্পর্টেন্ট ম্যাক্রোকেফালি এবং মাইক্রোকেফালি। আমরা ম্যাক্রোকেফালি কখন বলবো? নিউবর্নের ক্ষেত্রে নর্মাল সেন্টাইল চার্ট হচ্ছে 10 সেন্টাইল to 90 সেন্টাইল। তাহলে ম্যাক্রো আমরা কখন বলবো? যখন ওএফসিটা মোর দেন 90 সেন্টাইল হবে। এবং মাইক্রো কখন বলবো? যখন ওএফসি লেস দেন 10 সেন্টাইল হবে। এসটি দিয়ে যদি আমরা হিসাব করি, এইটা একটু আমাদের মনে রাখতে হবে, ম্যাক্রোকেফালি হচ্ছে more than 2 ST এবং মাইক্রো হচ্ছে less than 3 ST। অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ফ্রন্টাল নিয়ে কিছু কথাবার্তা আছে যে অ্যান্টিরিয়র ফ্রন্টাল একটু পরে ক্লোজ হয়, এটা সাধারণত 24 মাসের পর্যন্ত ওপেন থাকতে পারে। নর্মাল সাইজ হচ্ছে 0.6 to 3.6, এবং পোস্টেরিয়র ফ্রন্টাল আগে ক্লোজ হয়ে যায় অ্যারাউন্ড 2 মান্থের মধ্যে, এবং হচ্ছে সাইজটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। পোস্টেরিয়র ফ্রন্টাল ওপেন এবং ওয়াইড ওপেন পোস্টেরিয়র ফ্রন্টাল খুব ইম্পর্টেন্ট একটা ডিডি হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। এবং এই চার্টটা আমাদেরকে মনে রাখতে হবে প্রাইমারি স্টেজিং, যেহেতু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কেস হচ্ছে নিউবর্ন উইথ জন্ডিস। তাহলে নিউবর্নের জন্ডিসে আমরা ভিজুয়ালি দেখে একটা অ্যাপ্রক্সিমেট ধারণা করতে পারি যে তার জন্ডিসের লেভেলটা কত হতে পারে। তাহলে আমরা কি কি ভাগে ভাগ করি? হ্যাঁ, আমরা বলি হচ্ছে কি ফেস। হ্যাঁ, ফেস পর্যন্ত আমরা দেখি ফেস, চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড থাই, এবং হচ্ছে তার আর্মস, লেগস, পাম, সোল। আমরা প্রথমে কোথায় দেখলাম? আমরা যদি আমাদেরকে বলে যে শুধু জন্ডিস এক্সামিন করো, আমি কোথায় কোথায় দেখবো? আমি প্রথমে ফেসে দেখবো। ফেসে দেখলে আমার ফেসের অংশটা দেখা হয়ে যাবে। এরপরে চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেনের মধ্যে আমরা চেস্টে দেখলাম। লোয়ার অ্যাবডোমেন আর থাই এর মধ্যে আমি যদি শুধু থাইয়ে দেখি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আমরা কোথায় দেখবো? তার এই যে আর্মস অ্যান্ড লোয়ার লেগস, এখানে আমরা দেখলাম পাম অ্যান্ড সোল। সহজে আমরা মনে রাখবো কত? 5, 10, 15, 15 থেকে 18 এবং 20। তাহলে যদি শুধুমাত্র ফেসে থাকে তাহলে কত? 5। যদি চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন পর্যন্ত থাকে, আপার অ্যাবডোমেন বলতে umbilicus উপর পর্যন্ত আমরা বলতে পারি। যদি এখানে এটুকু পর্যন্ত জন্ডিস থাকে তাহলে আমরা বলতে পারি তার অ্যারাউন্ড 10 এর মতো। তার লোয়ার অ্যাবডোমেন এবং থাই পর্যন্ত গেলে 15। যদি তার আর্মস এবং লেগসে চলে যায় তাহলে আমরা বলতে পারি যে তার অ্যাটলিস্ট 15 থেকে 18 হয়ে গেছে। যদি পাম সোল আমরা ইকটেরিক পাই তাহলে এটা একদম সিভিয়ার জন্ডিসের ফিচার, যেটা যে more than 20। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা প্রশ্ন করতে পারে যে তোমার অ্যাপারেটলি দেখে মনে হচ্ছে তার জন্ডিস কত হতে পারে। তাহলে এই কথাগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে আমরা অ্যাপিয়ারেন্সে, কালারে কি কি দেখতে পারি, ভাইটাল সাইন্সে কি দেখতে পারি, হেড, নেকে, স্কিন, চেস্ট, অ্যাবডোমেন, তার লিমস, ব্যাক এন্ড স্পাইন, জেনিটালিয়া দেখবো, রিফ্লেক্স গুলো দেখবো, অ্যান্থ্রোপোমেট্রি, এবং আমরা তার কোনো সেপসিস সিনড্রোম, রেসপিরেটরি ডিস্টার্ব, হার্ট ফেলিয়ার এগুলো আছে কিনা আমরা দেখবো। তাহলে মোটামুটি আমাদের নিউবর্ন এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো এখানেই শেষ। এখানে যদিও অনলাইনে আসলে এক্সামিনেশন দেখানোটা একটু কঠিন, তা আপনাদের কারো যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপু, একটা প্রশ্ন ছিল।
জি আপু, অবশ্যই। অটোলার্নিং আর বার্লোকে এটা কি রুটিন এক্সামিনেশন হিসেবে সব বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা এটা করতে হবে, মানে হ্যাঁ, এটা অটোলার্নিং করতে আর হবে, হ্যাঁ। বার্লোকে হুম হুম, আচ্ছা। এটা করতে হবে। এই কারণে যেহেতু আসলে জেনারেল পেডিয়াট্রিশিয়ান হিসেবে বা জেনারেল পেডিয়াট্রিক্সে এটা অনেক সময় স্যারদের খুব একটা বেশি আসলে মানে কি বলবো, এটা নিয়ে স্যাররা খুব একটা বেশি বদার না। এই কারণে আমরা অটোলার্নিং পালোটা কিন্তু একদম শেষে রেখেছি, হ্যাঁ। শেষের দিকে আমরা করি। যদি আমরা কোনো কারণে করতে না পারি বা আমাদের মনে হয় যে করতে গেলে ঝামেলা হয়ে যেতে পারে, আমাদের কিন্তু অপশন আছে যে আমরা অনেকগুলা পয়েন্ট বলতে পারি যে স্যার, আই টু চেক দা অটোলার্নি বার্লো টেস্ট, আই ওয়ান্ট টু মেজার দা ওয়েট হাইট, এগুলো অনেক কথাবার্তা আমরা বলতে পারবো। এখানেই হচ্ছে নিউবর্ন এক্সামিনেশনের সবচেয়ে পজিটিভ দিক। যদি স্যার আমাকে বলে যে তুমি অটোলার্নি বার্লো করলা না কেন, তো আমি বলবো যে স্যার, আমি বাচ্চাটাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, বা অনেক সময় অটোলার্নি বাড়ানো বাচ্চার জন্য পেইনফুল হতে পারে, কিন্তু আপনি যদি বলেন স্যার আমি করে দেখাতে পারবো, এই কারণে প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। আমরা করতে চাই বলতে পারি, কিন্তু কনফিউশন করার কোনো প্রয়োজন নেই। আমরা প্র্যাকটিস করলে করতে পারবো এবং করে ফেলাটাই ভালো। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা। আপু আসসালামু আলাইকুম আপু, ওই যে প্রথম দুইটা স্লাইডে একটু ছবিটা ওয়ালাইকুম যদি আসসালাম। দেখাতেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে মাইক্রো এবং ম্যাক্রোকেফালি নিয়ে বলেন ইন কেস অফ নিউবর্ন এন্ড আদার দেন নিউবর্ন। আচ্ছা, মাইক্রো আর মাইক্রোকেফালি আসলে আহ, আমরা কিভাবে মেজার করি, আমরা হচ্ছে সেন্ট্রাল চার্টে ফেলে দেখি, হ্যাঁ। যদি 10 সেন্টালের নিচে হয়, নিউবর্ন যে ওএফসি চার্টটা আছে, আমরা লুকচেনকো চার্টটাই ফলো করি। আপনি এই স্লাইডটা দেখতে চেয়েছেন না এই স্লাইডটা? এটা মানে প্রথম দুইটা ওই যে এক্সামিনেশনের প্রথম দুইটা। আচ্ছা, এইটা এবং এইটা, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যেটা মাইক্রো আর মাইক্রোকেফালি হচ্ছে যে আমরা নিউবর্নের ওএফসিটা সেন্ট্রাল চার্টে ফেলবো, ওএফসি চার্টে ফেলবো। যদি 10 সেন্টাইলের কম হয় সেটা মাইক্রোকেফালি, যদি 90 সেন্টাইলের বেশি হয়, 90 সেন্টাইলের যদি বেশি হয়, সেটা হচ্ছে ম্যাক্রোকেফালি। এছাড়াও আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মেজার করতে পারি। যদি মাইক্রোকেফালির ক্ষেত্রে যদি মোর দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয়, সেটাকে আমরা মাইক্রোকেফালি বলি। আর মাইক্রোকেফালির ক্ষেত্রে যদি লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে ইম্পর্টেন্ট কারণ কি, ম্যাক্রোকেফালির জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, একটা হচ্ছে ফ্যামিলিয়াল হতে পারে, সেক্ষেত্রে মা বাবার ওএফসি মেজার করে দেখতে হবে। আরেকটা হচ্ছে তার হাইড্রোকেফালাস আছে কিনা আমাদের এক্সক্লুড করে নিতে হবে। এছাড়া কিছু সিন্ড্রোমিক পেশেন্টদের মাইক্রোকেফালি থাকতে পারে। আর মাইক্রোকেফালির ক্ষেত্রে, মাইক্রোকেফালি নিউবর্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রি ম্যাচিউর আইজিআর বাচ্চা, তাদের আমরা এমনিতে মাইক্রোকেফালি পাই। এবং আমাদের যে তার এসজিএ এলজিএ বা আইইউজিআর বের করার জন্য আমাদেরকে ওএফসিটা মেজার করে সেন্ট্রাল চার্টে বসাতে হবে। এছাড়া মাইক্রোকেফালির আর কি কারণ থাকতে পারে, যে তার যদি কর্টিক্যাল অ্যাট্রফি থাকে, তার যদি প্রিম্যাচিউর সুচারগুলা ক্রেনিওসেরাস্টোসিস যদি তার থাকে, তাহলে এই কারণগুলোতে আমরা মাইক্রোকেফালি পেতে পারি। কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমরা আজকের মতো আমাদের সেশনটা শেষ করি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, আপনারা পার্সোনালি হ্যাঁ জিজ্ঞেস করতে পারেন। আপু, আপু আসসালামু আলাইকুম আপু, এন্ট্রি ওয়ালাইকুম ফন্টানিল সালাম। কি মেজার করতে হবে কিনা আপু? না, আমরা যখন নিউবর্ন হেড টু টু এক্সামিনেশন করতেছি, তখন অ্যান্টিওর ফন্টানিল যদি নর্মাল থাকে তাহলে আমরা মেজার করব না। কিন্তু যদি বাচ্চার হাইড্রোকেফালাস থাকে, বাচ্চার অবভিয়াসলি মাথাটা বড়, তার অনেক বড় সুচার ওপেন থাকে, তাকে তখন আমাদেরকে মেজার করতে হবে, ঠিক আছে। এবং যদি শুধুমাত্র এক্সামিন দা হেড থাকে, এটা সাধারণত মানে যারা আমরা ফেজ বি পরীক্ষা দেই, তাদেরকে এটা শুধুমাত্র এক্সামিন দা হেড দেওয়া হয়, নিউবর্নের এক্সামিনেশন হেড। সেক্ষেত্রে আলাদা করে আমার ফন্টানিলটা মেজার করতে হবে। সেক্ষেত্রে আমরা ফন্টানিলটা মেজার করি কিভাবে, আমাদের ফন্টানিলটা হচ্ছে একটা ডায়মন্ড শেপ, এটা আমরা মেজার করি ওয়াল টু ওয়াল। একটু দেখাই, বাচ্চারা বলে দিয়েছে এই পুতুলে যেন কোনো কলমের দাগ না লাগে। আচ্ছা, যদি আমরা এটা চিন্তা করি যে হচ্ছে আমাদের ডায়মন্ড শেপের আমাদের যে ফ্রন্টালিনি যদি খুব বড় ভাবে ওয়াইড ওপেন থাকে,
তাহলে আমরা এটা মিজার করব। মিজারটা কিভাবে করব? আমরা ওয়াল টু ওয়াল করব, এই ওয়াল থেকে এই ওয়াল এবং এই ওয়াল থেকে এই ওয়াল। এবং সাধারণত দেখা যায় যে অ্যান্টেরিয়র ফ্রন্টাল এন্ডের মেজারমেন্টটা বলা হয় যে এত বাই এত, তখন আমরা এই ওয়াল থেকে এই ওয়াল মেজার করি এবং এই ওয়াল থেকে এই ওয়াল মেজার করি। যদি মেজার করা লাগে ফিতা দিয়ে জাস্ট মেজার করতে হবে, কিন্তু নর্মালি করার প্রয়োজন নাই। এবং আমরা যদি অ্যাপারেন্টলি বড়ও পাই, আমরা মুখেই বলতে পারবো যে অ্যাপারেন্টলি ওয়াইড ওপেন অ্যান্টেরিয়র ফ্রন্টাল এন্ড। হাউ টু মেজার মেনিঙ্গোসিল। আচ্ছা, যে আমি এখন তাহলে একসাথে আপনাদেরকে সবগুলা যে নিউবর্নের যে সোয়েলিং গুলো আছে সেগুলোর মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা জানি যে যে কোনো রাউন্ড যদি কোনো সোয়েলিং থাকে, হ্যাঁ, রাউন্ড যদি কোনো সোয়েলিং থাকে তাকে আমরা কি করি? আমরা যে কোনো লাম্পের আমরা মেজারমেন্টটা কিভাবে করি? লাম্পের কিন্তু আমরা ক্রস মেজার করি। হ্যাঁ, কিরকম? যদি আমি ধরলাম যে আমার এখানে একটা লাম্প আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা, যে আমার এইখানে একটা লাম্প থাকে, আমরা কি করি? আমরা আমরা একটা ক্রস সেকশনাল একটা মেজারমেন্ট নিই, তাই না, যে কোনো লাম্পের ক্ষেত্রে, এক্সেপ্ট মেনিঙ্গোমাইলোসিল। হ্যাঁ, মেনিঙ্গোমাইলোসিলের ক্ষেত্রে ধরলাম আমার এখানে একটা মেনিঙ্গোমাইলোসিল। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মেনিঙ্গোমাইলোসিল যখন আমার পরীক্ষায় থাকবে তখন বেশিরভাগ ক্ষেত্রেই যদি ওপেন থাকে সেটা অবশ্যই ডিওডার্ম দিয়ে কাভার থাকবে অথবা কোনো ব্যান্ডেজ থাকবে। এবং আমরা কখনোই ব্যান্ডেজের উপরে মিজার করব না, ডিওডার্ম সরিয়ে মিজার করব না। যদি এরকম কোনো ডিওডার্ম দেওয়া থাকে এবং ব্যান্ডেজ দেওয়া থাকে, আমরা স্যারকে বলবো যে স্যার, আই আই নিড টু রিমুভ দ্য ড্রেসিং ফর প্রপার এক্সামিনেশন অর প্রপার মেজারমেন্ট। তাহলে প্রথম কথা হচ্ছে যদি কোনো ডিওডার বা কোনো ব্যান্ডেজ কিছু দেওয়া থাকে আমরা মিজার করব না। যদি কিছু না দেওয়া থাকে বা আমাদেরকে যদি অ্যাপারেন্টলি মিজার করতে হয়, তাহলে যেহেতু এটা একটা সোয়েলিং, তাহলে এটাকেও আমরা এই যে ক্রিস ক্রস করে আমরা মেজার করব। মানে এই যে এখান থেকে এই ওয়াল থেকে এই ওয়াল, এই ওয়াল থেকে এই ওয়াল, আমাদের মেজারমেন্টটা হবে হয়তো 2 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার, মেজারিং অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এবং এখানে অবশ্যই আমাদেরকে গ্লাভস পরে নিতে হবে, ফিতাটা হেক্সিসল দিয়ে রাব করে নিতে হবে, এবং যদি বলে এক্সামিন করতে আমরা ব্যান্ডেজের উপরেই করব। তিনটা যেটা আমাদের মেজারমেন্ট নিয়ে কনফিউশন থাকে সেটা হচ্ছে ওমফ্যালোসিল। ওমফ্যালোসিল, হ্যাঁ, সব সোয়েলিং আমরা মেজার করব এরকম ক্রিস ক্রস, মানে এই ওয়াল থেকে এই ওয়াল। শুধুমাত্র ওমফ্যালোসিল, ওমফ্যালোসিলের ক্ষেত্রে আমাদেরকে মেজার করতে হবে, মেজার করব। হ্যাঁ, যে কোনো সোয়েলিং বা লাম্পের ক্ষেত্রে আমাদের মেজারমেন্টটা কি? যে আমরা কস্টলি মেজার করি, আমরা এই ওয়াল থেকে এই ওয়াল এবং এই ওয়াল থেকে এই ওয়াল, হ্যাঁ, আমরা একটা ক্রস সেকশনাল মেজারমেন্ট করি, ঠিক আছে। তাহলে এটা মেনিঙ্গোমায়োসিল হোক অথবা একটা সিস্টিক হাইগ্রোমা হোক, সবসময় আমরা এই যে এভাবে ক্রস করে মেজার করব। কিন্তু যেহেতু আমাদের মেনিঙ্গোমায়োসিলের ক্ষেত্রে একটা ইনফেকশনের চান্স থাকে, আমরা ব্যান্ডেজ থাকলে করব না, বা একটু পারমিশন নিয়ে করব। ওপেন থাকলে তো না করাটাই ভালো। আমরা স্যারের কাছ থেকে বলবো যে স্যার আমি করতে চাই, কিন্তু কনসিডারিং দ্য পেশেন্ট সেফটি আমরা এটা করছি না। শুধুমাত্র ওমফ্যালোসিলের ক্ষেত্রে, হ্যাঁ, ওমফ্যালোসিলের ক্ষেত্রে কি মেজার করতে হয়? আম্বেলিকাসের বেস মেজার করতে হয়। তাহলে আমরা বেসটা কিভাবে মেজার করব? আমরা সাইড এবং সাইড, ঠিক আছে। তাহলে আম্বেলিকাসের বেসটা আমরা মেজার করব, কারণ ওমফ্যালোসিলের আসলে এটা মানে উপরের দিকে তো অনেকটা প্রোট্রুডেড থাকে, তাহলে এটাকে আমি আসলে এভাবে ক্রস করে কখনোই মেজার করব না। শুধুমাত্র ওমফ্যালোসিলের ক্ষেত্রে আমরা এই সাইড এবং এই সাইড, এবং আমরা মেজারমেন্টটা কি বলবো? যে আম্বিলিকাল বেস ইজ মেজার অ্যারাউন্ড 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, এরকম একটা, ঠিক আছে। তাহলে আমাদের মেজারমেন্টটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কারো যদি আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের? হাউ টু ডিসক্রাইব ওমফ্যালোসিল ফাইন্ডিং। হ্যাঁ, আমরা বলবো there is a sac-like structure is protruding through the umbilicus with intact covering। মানে আমরা যে কোনো কিছুই বলতে পারি, অনেক সময় কাভারিং থেকে বাইরের দিকে বোঝা যায় যে কতটুকু তার হচ্ছে বের হয়েছে, অথবা আমরা বলতে পারি যে ইন্টেস্টিনাল কন্টেন্টস ইজ
প্রোট্রুডিং অথবা বলতে পারি স্যাক লাইক স্ট্রাকচার ইজ প্রোট্রুডেড থ্রু দ্য আম্বিলিকাস উইথ ইনট্যাক্ট কাভারিং। উইথ ইনট্যাক্ট কাভারিং এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট ওমফ্যালিসিলের সাথে গ্যাস্ট্রোস্কাইসিসের ডিফারেন্সিয়েট করার জন্য। তাহলে আমরা গ্যাস্ট্রোস্কাইসিসে কি বলবো? ইন্টেস্টিনাল কন্টেন্ট ইজ, দেখা যায় আমরা বলতে পারবো যে কয়েস অফ ইন্টেস্টাইন ইনক্লুডিং লিভারও অনেক সময় দেখা যায় যে পুরোটা বের হয়ে আসছে। তাহলে ইন্টেস্টিনাল কন্টেন্ট ইজ প্রোট্রুডেড থ্রু দ্য আম্বিলিকাস and there is no intact covering। আর umbilicus এর ওমফ্যালিসিলের ক্ষেত্রে বলবো যে intestinal content is protruded through the umbilicus with intact covering। সাইজ যদি আমরা মেজার করতে পারি, base is measuring around এত সেন্টিমিটার and there is a umbilical stump is attached to the স্যাক। and অনেক সময় দেখা যায় ওখানে ক্ল্যাম্প দেওয়া থাকে, ক্ল্যাম্প অথবা সুতা দেওয়া থাকে। সাধারণত ওমফ্যালিসিলের ক্ষেত্রে আমরা, এটা কিন্তু একটু আমাদের জানার বিষয় যে ওমফ্যালিসিলের ক্ষেত্রে বলা হয়ে থাকে কট ক্ল্যাম্প না দিয়ে টাই দেওয়াটাই বেটার। ঠিক আছে, মানে টাই দেওয়া থাকে এবং অনেক সময় এর সাথে যে সাইলো অথবা ব্যান্ডেজ দেওয়া থাকে। প্লাস্টিক যে কাভারিংটা না হচ্ছে সাইলো অথবা গজ দিয়ে কাভার করা থাকে যদি কাভারিং থাকে উইথ ব্যান্ডেজ। ঠিক আছে, তাহলে আমরা আজকের জন্য আমাদের সেশনটা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর হালিমা। আবার কোনো একটা সেশন নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আমরা এই নিউ নেক্সাস বিডি আমি একটা গ্রুপ করেছি এবং এখানে আমি চেষ্টা করছি যে আমাদের নিউনাটোলজির বা নিউ বর্নের কমন কিছু টপিকস নিয়ে আলোচনা করার জন্য, যেগুলো আমাদের জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে নিউনাটোলজির আমরা যারা আছি আমাদের সবারই কাজে লাগবে। আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ সেই ভিডিও গুলো অথবা সেই সেশন গুলোতে থাকবেন এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে সবার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নামাজ পড়ে রাখা